আমরা কিন্তু ওই ছাগল বর্গা দিয়েছি বাঘের কাছে, জি। এলাকায় বলে শিয়ালের কাছে ছাগল বর্গা দেয়া। সেটা হচ্ছে আপনি যে দুজন ছাত্র প্রতিনিধিকে ওয়াচডগ হিসেবে বললেন, তারা কি ওয়াচডগের ভূমিকা পালন করেছে, না তারাই ওই ক্ষেত খেয়ে ফেলেছে? তারা বেড়া হিসেবে ছিল না, তারা নিজেরাই বেড়াই ক্ষেত খেয়ে ফেলেছে। আসলে বিএনপির দিকে প্রশাসন ঝুঁকে পড়ার কোনো লজিক নাই এখানে, যেখানে যুক্তি নাই, যেখানে প্রকাশ্য বিষয়টা যে গত 15-17 বছরে কোনো বিএনপি পরিবারের কেউ ঢুকতে পারেনি, বরং তো তারা চাকরি হারিয়েছে। আমার 3 ভাইয়ের চাকরি গিয়েছে। ম্যাডাম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছেন। আমরা কোনোদিনও মুক্তিযুদ্ধ নিয়ে আমরা চেতনা বিক্রি করিনি। জামাতের যে আপনার তাদের যে নির্বাচন ম্যানিফেস্টো, তাদের যে আদর্শ, এটার সঙ্গে বিএনপির কিন্তু মিলবে না, বিএনপির সঙ্গে মিলবে না। তো এখন বিএনপি যে নির্বাচনী ম্যানিফেস্টো, যে তারেক রহমান সাহেব যে তার যে পরিকল্পনার ভিত্তিতে মানুষ তাকে ভোট দিবেন, উনি যেটা বলছেন আই হ্যাভ এ প্ল্যান, তো এই প্ল্যানটা উনি জাতির সামনে আনার পরে ওনাকে জনগণ যদি সমর্থন দেয়, সেখানে যদি নির্বাচনের পরবর্তীতে যদি জামাতের সঙ্গে উনি যদি ঐক্যমতের বা জাতীয় সরকার করে, তাহলে জামাতের যে আদর্শগুলো, তাদের যে ম্যানিফেস্টোতে যা থাকবে, সেগুলো তো বাস্তবায়ন করার জন্য জনগণ ম্যান্ডেট দেয় নাই। একদম আপনার বক্তব্যটা একেবারে স্পষ্ট। আমি আরেকটু কথা বলে নিতে চাই। ফজলে হুদা বাবুল, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার সঙ্গে আসলে বেশ কিছু বিষয়ে একটু কথা বলতেই চাই। প্রথমত, যেহেতু একটা বড় ধরনের আলোচনা, সংস্কার, নানা কিছুর পর একটা নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনের পরবর্তীতে গিয়ে আর একটা ঐক্যমত্যে সরকার নিয়ে কথা বলাটা ঠিক এই মুহূর্তে কতটা যৌক্তিক একটু জানাবেন। কারণ প্রথমত, জামাতে ইসলামীর নিজস্ব কিছু ভোট ব্যাংক আছে, তাদের সমর্থক আছে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদেরও একটা সমর্থক দল আছে। রাজনৈতিক চর্চা, শিষ্টাচার রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবে, ঠিক আছে, কিন্তু ঐক্যমত্যের জায়গায় যদি আদর্শগত দিকটা সামনে আসে, সেক্ষেত্রে ঐক্যমত্যের সরকারটা আসলে কতটা শক্তিশালী হবে, কি বলবেন? ধন্যবাদ 71 টিভিকে আমাকে আবারও আজকে সম্পৃক্ত করার জন্য। যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হচ্ছে জামাতে ইসলামের যিনি আমির, তিনি আমাদের দলের এখন চতুর্থ চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করে যেটা মিডিয়াতে বলেছেন। জি। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি জামাত করি না, তো জামাতের আমির যেহেতু এটা বলেছেন, এটা জামাত খুব ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আমি আমার দলের পার্সপেক্টিভে বা আমার দলের চিন্তা ভাবনা থেকে আমি আপনাকে বলতে পারি যে আমার দল এ বিষয়ে কি মনে করে। প্রথম কথা হচ্ছে যে বিএনপির সাথে আমাদের জামাতের যে জোট, এটা অনেক আগেই ভেঙে গেছে, এবং তারপর আমরা যারা যুগপৎ আন্দোলনে একসাথে আন্দোলন করেছি, তখন মাঝে মধ্যেই জামাতকে সাথে পাইনি এবং শেষের দিকে তো একদমই পাওয়া যায়নি। তো সেখানে আমরা যে 31 দফাটা দিয়েছি, সেটা যুগপৎ আন্দোলনে আমাদের যারা সঙ্গী ছিলেন অন্যান্য রাজনৈতিক দলের, তাদেরকে নিয়ে আমরা সেই 31 দফাটা প্রণয়ন করেছি। প্রথমে ছিল 27 দফা, তারপর 31 দফা। ইতিপূর্বে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার নেতৃত্বে আমরা ভিশন 2030 দিয়েছি, এবং এই নির্বাচনের সময় আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে উনি মহানবী সাল্লাল্লাহু সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে এবং ওনার যে পরিকল্পনা, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, সেই পরিকল্পনা অনুযায়ী উনি আগামী দিনের ম্যানিফেস্টো এবং দল এবং চালাতে চান, এবং জনগণ যদি ভোট দেয় তখন রাষ্ট্র পরিচালনা করার উনি সেই প্ল্যানগুলো বাস্তবায়ন করতে চান। এই ক্ষেত্রে আমাদের দলের সাথে জামাতের ম্যানিফেস্টো, তাদের আদর্শ বা তাদের বিগত দিনের আন্দোলনে আমাদের সাথে তাদের সম্পৃক্ততা কোথাও ছিল না, যে কারণে এটা স্বাভাবিকভাবেই, হ্যাঁ, এখানে একটা কথা আসতে পারে, কারণ জনাব তারেক রহমান বহু আগেই বলেছিলেন যে আমরা জাতীয় ঐকমত্যের একটা সরকার করব। তার মানে এই না যে আমরা যাদের সাথে আমাদের আদর্শিক মিল নাই তাদের সাথেও করব, এটা না। এটা উনি এভাবেই মিন করেছিলেন যে যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলনে অংশীদার এবং যারা আমরা ফ্যাসিস্টিজমে একসাথে
আমরা আন্দোলন করেছি, সেই সব যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে আমরা ঐকমত্য কমিশন করব। এ কারণে আমি বলতে চাই, তার যে মতবাদ, তার যে প্রস্তাব, সেই প্রস্তাবের সাথে আমরা একমত নয়, কিন্তু তার যে ভাবাদর্শ, যেটা উনি বলছেন জি যে জাতীয় ঐকমত্যের সরকার, জি। আমরা সেরকম একটা অবশ্যই করতে পারি, তবে অবশ্যই জামাত বা হাত পাখার সাথে নয়। চমৎকার, এটা- খুব স্পষ্ট করেছেন। আমার হাতে যেহেতু এই অংশে এতটুকুই আমি নিচ্ছি, কারণ পরবর্তীতে আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। একটা ছোট্ট বিরতিতে যাওয়ার আগে অধ্যক্ষ মাওলানা শেখ বজলুল মনি মাসুদ, আপনার কাছে একটা প্রশ্ন করে রাখতেই চাই। আমরা আসলে গেল 2 সপ্তাহ ধরে যখন আপনাদের সঙ্গে বিভিন্ন সময় কথা বলছি, এরকম টকশোতে আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে জামাত ইসলামের সঙ্গে আপনাদের যে নির্বাচনকালীন সমঝোতার সম্পর্কের যে টানাপোড়েন যেটা চলছে, যেটা নিয়ে কথা হচ্ছে, সেটা খুব দ্রুত একটা সমাধান এসে যাবে 2-1 দিনের মধ্যে। কিন্তু মুশকিল হচ্ছে, আমরা আজকে যে খবরটা পাচ্ছি, যেটা আসলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবু সাইদ লিওন, তিনি বলেছেন যে জামাতের সঙ্গে আমাদের 30টি আসন কনফার্ম হয়েছে, এটা আরও বাড়তে পারে। আপনারা আসলে কি ভাবছেন আসলে আপনাদের দিক থেকে? দেখুন, আমরা আমাদের যে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব চরমনাই, উনি কিন্তু এই ওয়ান বক্স পলিসিটা উনি প্রথম ঘোষণা করেন, জি এবং এটা করেছেন আসলে একটা জন আকাঙ্ক্ষা থেকে, যে এদেশের মানুষ, আমরা দেখেছি জুলাই আন্দোলনের পরে একটা পরিবর্তন চেয়েছে, এবং তারা চেয়েছে দেশের মানুষ যে ইসলামপন্থী বিশেষ করে যারা, এরা যেন একত্রিত হয়ে নির্বাচনে আসে। এটা অনেক দিনেরই প্রত্যাশা এদেশের মানুষের। জি তো আমরা চিন্তা করলাম যে এবার আশা করছি অনেকদিন পরে একটা ফেয়ার ইলেকশন হবে, তো সেজন্যই আমাদের আমির ওয়ান বক্স পলিসিটা ঘোষণা করলেন। তো ঘোষণা করার পরে দেশবাসীর যে উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, এটাতে কোনো কমতি নেই, মানুষ এটার প্রতি ঝুঁকেছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমরা এই কম্প্রোমাইজটা এটা আমরা এখনো করতে পারি না, আসন ভাগাভাগিটা, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের। তো এখানে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুরু থেকেই আমাদের আগ্রহ ছিল যে আমরা যেন এটা দ্রুত করে ফেলতে পারি। বিশেষ করে আমরা ডিসেম্বরের ফার্স্ট উইক টার্গেট নিয়েছি, এরপরে সেকেন্ড উইক, এরপরে আমরা বলেছি যে 16ই ডিসেম্বরের মধ্যে ঘোষণা করব, এরপরে আরো সময় বাড়িয়েছি। আপনিও একটু আগে বলছিলেন যে বারবার আপনারা প্রশ্ন করেছেন, জি আসলে আমরা অদ্যাবধি পর্যন্ত এটা চূড়ান্ত করতে পারিনি। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। আমাদের আমির, উনি এটা শুরু করলেন, এখন দেখা যাচ্ছে যে আসলে আসনটা অন্যরা কেউ দিচ্ছেন। এটার প্রবক্তা হলেন ইসলামী আন্দোলনের আমির, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাহলে সেই হিসাবে তো কথা ছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির অন্যান্য দলকে আসন দিবে, কিন্তু আমরা দেখছি যে এখন এনসিপি কে অন্য কোনো দল এই আসন দিচ্ছে। তো আমরা আসলে ইসলামী আন্দোলন থেকেও দিতে চাইনি, আমরা চেয়েছি যে সকলে মিলে বসেই যেন আমরা একটা আসনটা চূড়ান্ত করতে পারি, যার যেখানে ভালো এটা করতে পারি। জি। কিন্তু এখানে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে আসলে আমরা সেই জায়গাটা যেতে পারিনি, এটা আমাদের যে দুর্ভাগ্য। একটা বিষয় কি আমরা জানেন আগেও বলি- অধ্যক্ষ মাওলানা ফজলে মনি মাসুদ, আপনি অনেক অভিজ্ঞ এবং খুব চমৎকার করে ব্যাখ্যা করেন। সেই জায়গা থেকে একটু বলা, মানে আপনাদের নেগোসিয়েশনের ক্ষেত্রে যদি দেরি হয়, যদি জটিলতা তৈরি হয়, সবচেয়ে বড় সাফার করবে আপনাদের ভোটাররা, কারণ আপনাদের ভোটাররা চিন্তা করবেন যে কাকে ভোটটা দেবেন। আপনাদের পক্ষ থেকে যদি বলা হয় যে অমুক প্রার্থী আমাদের, আপনারা তাকে ভোট দেন, আপনারা ভোটাররা সেখানে তো ভোট দেবে। কিন্তু দেখা যাচ্ছে আপনারা 272টা আসলে নমিনেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, বোধহয় কিছুটা হয়তো রিজেক্ট হয়েছে, সেগুলো আবার আপিল হবে। আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি নেগোসিয়েশনে আসন 80টার বেশি হচ্ছে না, মানে ভোটাররা তো বিভ্রান্ত হতে পারে, কি বলবেন? এটা খুবই যথার্থ। আমরা যদি আগেই এটা করে ফেলতে পারতাম, তাহলে আমাদের আমাদের একটু নিরবচ্ছিন্নভাবে আপনার কথাটা শুনতে চাই। আমরা সংযোগটা বরং একটু পুনর্স্থাপন করার চেষ্টা করি, তবে আপনার বক্তব্যের যে মূল মেসেজটা সেটা বোধহয় আমরা দর্শকদেরকে শোনাতে পেরেছি। আমরা পরবর্তীতে আরও পুনঃসংযোগ করে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমি এই ফাঁকে জনাব ফজলে হুদা বাবুল, আপনার নজরে একটা খবর আনতে চাই, বোধহয় আপনি খুব ভালো মতো এটা অবগত, তারপর আপনার মাধ্যমে দর্শকদেরকেও একবার একটু জানিয়ে রাখি। একটু আগে আমরা শিরোনামে বলছিলাম যে নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে, লুট হওয়া, অস্ত্র উদ্ধার না হওয়ার ব্যর্থতা সরকারের, এমন মন্তব্য বিএনপির 2 জ্যেষ্ঠ নেতা। সেই জ্যেষ্ঠ নেতার একজন হচ্ছেন মির্জা আব্বাস, আর একজন হচ্ছেন মির্জা ফখরুল। নির্বাচনের আগে যেভাবে নিরাপত্তা বিষয়টা সামনে আসে, সেই বিশ্লেষণ রাজনীতিবিদরা করেন, সেই বিশ্লেষণের জায়গা থেকে তারা বক্তব্যটা দিয়েছেন। একটা বিষয় একটু বলবেন, মানে প্রথমত 5 আগস্টের পর আমরা দেখতে পেলাম দেশে নানা ধরনের বাস্তবতা তৈরি হচ্ছে, অনেকে অনেক ধরনের দাবি নিয়ে রাজপথে ছিলেন, নানা রকমের
ঘটনা ঘটেছে, যমুনা দিকে মুভ করা, কখনো সচিবালয়ে আগুন দেয়া, সচিবালয়ে মুভ করা, এর মাঝখানে অস্ত্র লুট হয়ে যাওয়া, সেই অস্ত্র ফেরত পাওয়ার কথা বলতে না বলতে আমরা একের পর এক অগ্নিকাণ্ডের সমস্যাও দেখেছি। নানা ইস্যু আসলে ডিল করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। নির্বাচনের এই মুহূর্তে এসে এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আর কি প্রত্যাশা ছিল? কারণ যে ঘটনাবহুল সময়ের মধ্য দিয়ে গেছে তার মাঝখান থেকে সেটা ঐতিহাসিক নির্বাচন নিশ্চিত করা, আপনি আসলে রাজনীতিবিদ হিসেবে কোন চ্যালেঞ্জটা দেখতে পাচ্ছিলেন যেটা এখন আসলে সরকারকে বলা যায় তারা ব্যর্থ? দেখুন, আমি সরকারকে পুরোপুরি ব্যর্থ বলতে চাই না। সরকার চেষ্টা করেছে। শুরুটাই ছিল হচ্ছে আপনার সরকারের কোনো অভিজ্ঞ আমলা নেই, জি, কোনো সিভিল ব্যুরোক্র্যাট এবং মিলিটারি ব্যুরোক্র্যাট একটা বড় বিষয়। অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রশাসনের এবং আইন শৃঙ্খলা বাহিনীর অভিজ্ঞ লোকজনের অভাব ছিল। কারণ এটা আমি বহুবার টকশোতে বলেছি, এটা আমার দলীয় স্ট্যান্ড না, আমার ব্যক্তিগত স্ট্যান্ড। সেটা হচ্ছে আইদার রাজনীতিবিদ অথবা আমলা, সেটা সিভিল বা মিলিটারি আমলা যেটাই বলেন না কেন, কারণ তাদের অভিজ্ঞতা রয়েছে জিনিসগুলো ডিল করা। এনজিওর মানুষের পক্ষে বা একজন অধ্যাপকের পক্ষে এগুলা ডিল করাটা কিছুটা কষ্টসাধ্য, এটা স্বাভাবিক। ওই জায়গায় তারা ব্যর্থ হয়ে, সফলতা আসেনি তা না। আমাদের যে আপনার অর্থনীতির যে চালচিত্র ছিল এবং যে ভঙ্গুর দশা ছিল, সেটা কিছুটা সামলে ওঠার চেষ্টা করেছে। তারপরও এই যে মব জাস্টিস এবং সরকারের নিষ্ক্রিয়তা, নারী ফুটবলে বাধা, আপনার মাজার ভাঙ্গা, বাউলদের মানে আমি কোনো বাউল যদি অবশ্যই ইসলামের উপর আঘাত আসে, তার ইসলাম অবমাননা করে, তার বিচার হবে, কিন্তু আমি মব জাস্টিসের কথা বলছি। তো সেখানে মানুষ যখন আইন নিজের হাতে তুলে নেয়, এরকমটা অহরহ ঘটনাকে যখন সরকার প্রচ্ছন্ন দিয়েছে, প্রচ্ছন্নভাবে তাদেরকে সাপোর্ট দিয়েছে, এবং সেটা একটা পরিণতি এখন আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনি আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা বলেন বা চিটগাংয়ের একজন প্রার্থীর বিষয় বলেন কিংবা হাদি হত্যা বলেন, এই যে জিনিসগুলো, এখানে সরকার ব্যর্থ হয়েছে। এখন অস্ত্র লুটের যে বিষয়টা, দেখুন, একটা খুবই অমানব, মানে আমার কাছে খুব আশ্চর্য লাগে। এটা সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের যেসব অঙ্গগুলো আছে তাদের খুব ভালো করে জানার কথা কোথায় অস্ত্র আছে। কিন্তু আমি যতটুকু শুনেছি, রাজনীতিবিদদের কাছেই ফোন করে বলেন আর্মির লোকেরা কিংবা গোয়েন্দা সংস্থার লোকেরা, আপনারা কারো নাম দিবেন কিনা, কেউ আছে কিনা, অস্ত্র কারো কাছে আছে কিনা। সেই জায়গাগুলোতে আসলে আইন শৃঙ্খলার প্রতি মানুষের ওভারঅল যে আস্থা, সেটা আসলেই কমে যায়। আমি এখান থেকে আবার পরবর্তী আলাপটা শুরু করব। আমি একটু লোটন একটু আপনার কাছে আসতে চাই। আমরা আসলে অনেকগুলো সংস্কারের কথা শুনেছি। ঐক্যমত্য কমিশনের একের পর এক সেশন হয়েছে, 1.5 বছরের ওপরে, প্রায় 1.5 বছরের কাছাকাছি সময় আসলে ঐক্যমত্য কমিশন হয়েছে। একটা মোটামুটি হয় সংস্কারের একটা কিছু তৈরি করা হয়েছে, সব কিছু মাথায় নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারপরেও কেন আসলে এটা শুনতে হচ্ছে যে নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র পাওয়া যাচ্ছে না, নানামুখী নিরাপত্তার শঙ্কা রয়েছে, আমরা রাজনীতিবিদদের খুন হতে দেখছি। মুসাব্বিরের কথা তো আজকেও আমরা বললাম যে আসলে একটা খুন হয়, তারপর সেটা নিয়ে আলাপ করতে করতে আর একটা খুন হয়ে যাচ্ছে। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত হয়নি। আসলে আজকে আপনি যে মানে সংস্কারের কথা বলছিলেন, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সম্পূর্ণ নাজুক পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নাজুকতার অন্যতম কারণ হলো আপনার যে অস্ত্রগুলো লুট হয়েছে, পাশাপাশি যে অবৈধ অস্ত্র রয়েছে, এগুলো কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হচ্ছে না। এখন আপনার এই উদ্ধার করার জন্য যে বাহিনী, যে শক্তিশালী পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজন, সে বাহিনী গঠনের জন্য আপনার যে মানে পুলিশ কমিশন যেটা গঠন করা হয়েছিল, সেই আজকে আপনারা নিশ্চয় জানেন যে আজকে টিআইবি যে আপনার পর্যালোচনাটা প্রকাশ করেছে, সেখানে তারা হতাশা ব্যক্ত করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো, যে অধ্যাদেশগুলো জারি করেছে, সেগুলোর মধ্যে যে প্রস্তাবিত যে বিশেষ করে কমিশনের যে সুপারিশগুলো, তার পরবর্তী রাজনৈতিক দলগুলো যেখানে আপনার নোট অফ ডিসেন্ট দেন নাই, সেই বিষয়গুলো তারা মানে এটা মানে টিআইবি এইভাবে মানে প্রতিবেদনটা বলেছে যে আমলাতন্ত্রের কাছে সরকারের নতি স্বীকার।
আমলাতন্ত্রের কাছে সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার কেন নথি স্বীকার করবে? কেন প্রশাসনের যে চাহিদা তাদের অনুকূলে যে অধ্যাদেশগুলো জারি করলো, যেখানে রাজনৈতিক দলগুলো অংশীজনগুলো ছিল তাদের সাথে আলাপ না করে আপনার এই যে দুদকের যে আপনার অধ্যাদেশ জারি করলো, সেখানে যে অন্যতম একটা সুপারিশ ছিল দুদককে আপনার জবাবদিহি করার জন্য একটা আপনার স্বাধীন বাছাই এবং পরিচালনা কমিটি গঠনের কিন্তু কথা বলা ছিল। আপনাদের কাছে কেন সেটাও নথি করা স্বীকার হয়নি। এই অভিযোগটা আসবে? কারণ আমরা দেখতে পাচ্ছি দুজন ছাত্র প্রতিনিধি সরাসরি আসলে উপদেষ্টাতে ছিলেন এবং তারা ওয়াচডগ হিসেবে কাজ করেছেন, তাদের কাছে জবাবদিহিতা করতে হচ্ছে। আমি বলবো আজকে টিআইবির মতো একটি প্রতিষ্ঠান তাদের গবেষণা করে তাদের যে অবজারভেশনগুলো আজকে দিয়েছে, এটা বেশিরভাগ এটার জন্য আইন মন্ত্রণালয় এবং কি এই আইন মন্ত্রণালয় সাধারণত অধ্যাদেশগুলো জারি করেছে। সেক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের আগামীকাল অথবা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া উচিত। মানে এত রক্ত জড়িয়ে যে সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা যেখানে নির্বাচিত হওয়ার পর যে দলগুলো ক্ষমতা আসবে তারা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে কিনা তাদের কাছ থেকে আপনি এখানে আপনার ঘোষণাপত্র নিচ্ছেন, স্বাক্ষর নিচ্ছেন। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, যারা যে জুলাই গণঅভ্যুত্থানে যে সরকার আসলো, সে সরকার কেন সংস্কার প্রস্তাবে কমিশনের যে আপনার সুপারিশগুলো করেছে, রাজনৈতিক দলগুলো সুপারিশগুলো করেছে, সেগুলো তারা দেখেন আপনার দুদকের অধ্যাদেশ, পুলিশ অধ্যাদেশ, তারপর মানবাধিকার অধ্যাদেশ, কোনোটার মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তারা রাখেন নাই, যেগুলো অংশীজনদের মতামত না নিয়ে তারা এটা করা উচিত হয় নাই। আমার মতে আগামী কয়েকদিন মধ্যে সরকারের পক্ষ থেকে, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সংস্কারের জন্য এটা একটা ব্যাখ্যা দেওয়া উচিত। এবং এই জায়গাটা যদি, এই সংস্কারটা যদি ঠিকমতো হতো, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর যে আপনার এই যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু, উন্নতি করার জন্য কিন্তু আপনার কাজে লাগতো, কিন্তু সেই জায়গাটা তো যাচ্ছে না তারা। একদম। আমি এখানে একটু অধ্যাপক ফজলে বারী মাসুদ, আপনাকে যেহেতু পেয়েছি, আপনার এবং একই সঙ্গে আমরা ফজলে হুদা বাবুল দুজনের সাথেই একটু জেনে নিতে চাই। ফজলে বারী মাসুদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মানে আমরা যেটা জানার চেষ্টা করছিলাম, প্রতিবেদন বলছে যে সরকার অনেকটাই আমলা নির্ভর হয়ে গিয়েছে, যে কারণে আসলে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমলা নির্ভরতার বিষয়টা কেন আসবে? কারণ এটার বিপরীতেই তো আসলে গণ অভ্যুত্থানটা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি দুজন ছাত্র উপদেষ্টা সচিবালয়ে ছিলেন এবং তারা আসলে উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, একই সঙ্গে ওয়াচডগ হিসেবেও তারা কাজ করেছেন। তাহলে কেন আসলে এই অভিযোগগুলো উঠবে? একটু প্রশ্নটা একটু আবার যদি একটু রিপিট করেন, আমি অবশ্য। আচ্ছা, আমি আপনাকে বলছি, মানে জিনিসটা হচ্ছে যে আমলা নির্ভরতা অন্তর্বর্তী সরকারের বেড়েছে, এমনই তো একটা প্রতিবেদনের মূল মেসেজটা। আমলাতন্ত্রের কাছে সরকারের পরাজয়, বিষয়টা হলো কি, আসলে আমরা যে আমাদের এছাড়াও সরকারের আমরা দেখেছি যে সরকার পুরোপুরি কিন্তু ফাংশন করছে না। সরকারের প্রত্যেক আচ্ছা, আমি দুঃখ প্রকাশ করছি ফজলে বারী মাসুদ, বারবার আসলে সংযোগটা বিচ্ছিন্ন হচ্ছে। আমরা আরও একবার চেষ্টা করি সংযোগটা পুনঃস্থাপনের। ততক্ষণ আমি একটু ফজলে বারী বাবুল আপনার একটা মতামত নিতে চাই। আপনি একটু আগে, ফজলে হুদা বাবুল, আপনার কাছে একটা ছোট্ট অবজারভেশন নিতে চাই। এভাবে আপনি বলছিলেন যে অভিজ্ঞতার একটা বড় অভাব রয়েছে, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি স্বচ্ছতার ইস্যুতে ওয়াচডগ হিসেবে থাকবেন আমাদের ছাত্র প্রতিনিধি, এই জন্য দুজন ছাত্র উপদেষ্টা আমরা পেয়েছি। স্বাভাবিকভাবেই খুব শক্তিশালী একটা অবকাঠামো থাকার কথা ছিল সচিবালয় কেন্দ্রিক, অথচ আমরা যে প্রতিবেদনটা পাচ্ছি সেটা হচ্ছে আমলাতন্ত্রের কাছে রীতিমতো অন্তর্বর্তী সরকার পরাজয় স্বীকার করেছে এমন একটা। আপনার অভিজ্ঞতা আসলে কি বলে, কোথায় গলতটা রয়েছে? দেখুন, আমি আজীবন কর্পোরেটে জব করেছি। আমলাতান্ত্রিকতাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, তো সেখানে তাদের সম্পর্কে আমার ধারণা কম। তবে রাজনীতির দৃষ্টি থেকে আমি বলতে পারি যে হ্যাঁ, আমরা কিন্তু ওই ছাগল বর্গা দিয়েছি বাঘের কাছে, এলাকায় বলে শিয়ালের কাছে ছাগল বর্গা দেয়া। সেটা হচ্ছে, আপনি যে দুজন ছাত্র প্রতিনিধিকে ওয়াচডগ হিসেবে বললেন, তারা কি ওয়াচডগের ভূমিকা পালন করেছে, না তারাই ওই ক্ষেত খেয়ে ফেলেছে? তারা বেড়া হিসেবে ছিল না, তারা নিজেরাই বেড়াই ক্ষেত খেয়ে ফেলেছে। আর যে আমলাতান্ত্রিকতার কথা আপনি বলছেন, এই আমলাতান্ত্রিকতাটা পুরোপুরি আপনি দেখবেন আইদার সেই ফ্যাসিস্ট আমলের অথবা গুপ্ত জামাতে ইসলামের। কারণ তারা ওই সময়টাতে এই দীর্ঘ 15 বছরে তারা চাকরিতে ঢুকেছে, বিএনপির কেউ ঢুকতে পারেনি, কিন্তু জামাতে ইসলামের লোকের, এবং যেমন মাদ্রাসায়, হাই স্কুলে জামাতের অনেক লোকজনের কিন্তু
হেডমাস্টার পোস্ট, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পোস্ট কিংবা তাদের চাকরি হয়েছে। কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে তো বারবার বলা হয় যে প্রশাসন একটি দলের দিকেই ঝুঁকে গেছে। আমি একটু শেষ করি। জি, গত 17 বছরে যাদের রিক্রুটমেন্ট, তারা কিন্তু কেউই বিএনপির একটি লোকও রিক্রুট হয়নি, আইদার আওয়ামী লীগ অথবা জামাত। তো জামাত কিভাবে? কারণ তারা গুপ্ত হিসেবে আওয়ামী লীগেই ছিল। তো এখন ওই যে ডিসি নাকি আমরা কি করেছি, লটারি করেছি। এখন লটারির মধ্যে সবই যদি ওই ডি ক্যাটাগরি দেয়া হয়, কিন্তু সেখান থেকে যেগুলাই তুলবেন সেগুলাই ডি ক্যাটাগরি হয়। জামাত আমার মনে হয় এটা একটা উল্টো। আমরা ওই স্কুলে বিতর্ক যখন করতাম টেলিভিশনে, তখন আমরা কোনো যুক্তি না থাকলে আমরা যে বলতাম যে প্রতিপক্ষ আমার ভাষায় কথা বলছে। তো বিষয়টা ঠিক ওই রকমই, উল্টো একটা খেলা খেলতে চাচ্ছে জামাত এখানে, যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। আসলে বিএনপির দিকে প্রশাসন ঝুঁকে পড়ার কোনো লজিক নাই এখানে, যেখানে যুক্তি নাই, যেখানে প্রকাশ্য বিষয়টা যে গত 15-17 বছরে কোনো বিএনপি পরিবারের কেউ ঢুকতে পারেনি, বরং তো তারা চাকরি হারিয়েছে। আমার 3 ভাইয়ের চাকরি গিয়েছে। হ্যাঁ, কিন্তু এইটা একদমই প্রশাসন সম্পূর্ণভাবে কোনো কোনো উপজেলার ইউনোর অফিস জামাতের অফিসে পরিণত হয়েছে, এবং বিভিন্ন জায়গায় বিএনপির কোনো লোকের একটা ছোট্ট স্টিকার গাড়িতে দেখে তাদেরকে জরিমানা করা হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড বড় বড় পোস্টার এবং নতুন ভাবে মারা হয়েছে অনেক নির্বাচনী এলাকায়, সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে আপনার সাথে ঢুকবার একটু আগে একটা ফেসবুকে দেখলাম, আমি মেইন স্ট্রিম মিডিয়া ছাড়া কথা বলি না, কিন্তু তারপরে যেটা দেখলাম বললাম, একজন মানে প্রবাসী বাঙালি ওই ভোটের ব্যালট পেপার নিয়ে ভাঁজকে দেখাচ্ছেন যে শুরুতেই দাড়িপাল্লা ব্যালটে, এবং পরের পৃষ্ঠায় শুরুতেই হাত পাখা, আর ধানের শীষটা মাঝে, এবং যেখানে ভাঁজ দেওয়া হয়েছে অর্ধেকটা এক পেজে, আরেকটা অর্ধেক পেজে। তো এমন একটা অবস্থা, আমি জানি না এটা সত্য না মিথ্যা, যেহেতু এটা মেন স্ট্রিমের না, আমার কাছে আছে, আমি এক্ষুনি আপনাকে শো করতে পারি মিডিয়াতে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যে এই 5ই আগস্টের পর বিএনপির 17 বছরের গুণ খুম, অত্যাচার, নির্যাতন, ম্যাডাম খালেদা জিয়ার তার সন্তানকে হারানো, যে ভদ্রমহিলা নিজে গাড়িতে থেকে হেঁটে উনি ওই আদালতে যেতেন হাজিরা দিতে, তিনি হুইল চেয়ারে বের হলেন, অথচ 5ই আগস্টের পর এই মানুষটাই কিন্তু হসপিটালের বেডে এভার কেয়ারে থেকে জাতিকে শান্ত করলেন। কিন্তু এই সমস্ত যে 17 বছরের যে আয়োজন, যে স্যাক্রিফাইস বিএনপির, এটাকে গ্লোরিফাই করলো কোনো কোনো লোক, দাবি করলো। আমরা কিন্তু দাবি কখনোই করিনি। মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, বীর উত্তম, বীর মুক্তিযোদ্ধা, 75 সালের উনি বাংলাদেশকে দ্বিতীয়বারের একটা গণতান্ত্রিক ধারা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমরা কিন্তু কোনো গ্লোরিফাই করিনি মুক্তিযুদ্ধকে। ম্যাডাম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছেন। আমরা কোনোদিনও মুক্তিযুদ্ধ নিয়ে আমরা চেতনা বিক্রি করিনি, এবং আমরা 24 নিয়েও চেতনা বিক্রি করতে চাই না বা গ্লোরিফাই করতে চাই না। কিন্তু প্রশাসনের কথা যখন আসবে, যখন বলবেন গত 17 বছর অত্যাচারিত আমরা, এবং সেইখানে বিএনপির কোনো লোক রিক্রুট হয়নি, কোনো লোক হয়নি, এটা পয়সন ডিস্ট্রিবিউশন হয়ে যাবে যদি বিএনপির কিছু লোক রিক্রুট হয়ে থাকে।